গুড মর্নিং বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর চলে এসেছি আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা আছি জানকী চেট্টিতে। নওগাঁও থেকে বেরিয়ে যমুনাত্রীর পথে অনেকটা পথ পার করে এসে পৌঁছেছি জানকী চেট্টিতে। তো এই যে এটা হচ্ছে রাস্তা, স্টার্ট হচ্ছে যাওয়ার। আমরা এবার হাঁটা স্টার্ট করছি। যমুনা মাতা কি জয়। যমুনা মাতার নাম করে 5 কিলোমিটার হাঁটবো আর চারপাশের ভিউ তো এনজয় করবই। আস্তে আস্তে হাঁটবো, নানান জায়গা দাঁড়াবো, ছবি তুলবো, তারপরে আবার যাব। আস্তে আস্তে যাব, কোনো তাড়াহুড়ো নেই, সারাদিন আছে, দরকার হয় ওপরে থাকবো। আর এখান থেকে কালিন্দী গ্লেশিয়ার দারুণ দেখা যাচ্ছে, ওপরের কালিন্দী গ্লেশিয়ার। তো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দেখতে দেখতে ওপরে যাব, দারুণ লাগছে। 8 কিলোমিটার ট্রেকিংয়ের জন্য নিয়ে নিলাম লাঠি। লাঠি থাকলে হাঁটতে অনেক সুবিধে হবে। একদিকে রাস্তা পাহাড়ের গা বেয়ে সর্পিল আকারে চলে গেছে আর নিচে বয়ে চলেছে নীল রঙের যমুনা। তো আমরা 1 কিলোমিটারের মতন পথ চলে এসেছি। এই রাস্তাটা কিন্তু কোনো কষ্টকর রাস্তা নয়, ফ্ল্যাট রাস্তা, একদম চড়াই কিছু নেই। 2.5 কিলোমিটার অবধি শুনেছি এরকমই ফ্ল্যাট, তারপরে চড়াই আছে, লাস্ট 1 কিলোমিটারটাই চড়াই। তো এখনো অবধি তো কিছুই অসুবিধা হচ্ছে না, আর খুব মজাই লাগছে যেতে। দুপাশে দোকান, প্রচুর মানুষ আর খাওয়া দাওয়া, তো দেখতে দেখতে দারুণ লাগছে জার্নি করতে। জয় যমুনা মাতা কি জয়। তো এইখানে জাস্ট লোকেশনটা দেখো, অসাধারণ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পেছনে যমুনা নদী, পুরো গ্লেশিয়ার, কালিন্দী গ্লেশিয়ার পর্যন্ত দেখা যাচ্ছে। আর পুরো রাস্তাটা এরকম, আর নিচে যমুনা নদীর আওয়াজ আসছে, দুর্দান্ত আওয়াজ আসছে নিচে যমুনা নদীর। কি যে অসাধারণ লাগছে, আমি কি বলবো, এত সুন্দর। সেই কেদার যাওয়ার অভিজ্ঞতার কথা মনে পড়ছে, সেই কেদারের স্মৃতি ফিরে আসছে। নানান টাইপের মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, বিচিত্র ভারতবর্ষ। আর এইরকম যমুনা নদী পেছনে, আর একটা শীতল ঠান্ডা হাওয়া, এত সুন্দর ঠান্ডা হাওয়া যে হাওয়াটাই পুরো প্রাণ জুড়িয়ে দিচ্ছে। কোনো যাওয়ার কষ্ট অনুভবই হচ্ছে না, যাওয়ার কোনো কষ্ট নেই, শুধুই আনন্দ, শুধুই আনন্দ। আর চারপাশের প্রকৃতি দেখতে দেখতে যাওয়া, সারা দিন মনে হচ্ছে এভাবেই হাঁটতে থাকি। ওপরে শুনেছি চড়াই আছে, কিন্তু যতক্ষণ চড়াই না আসে ততক্ষণ এইভাবে এনজয় করতে করতে যাচ্ছি। তো 1 কিলোমিটার মতন চলে এসেছি। 1 কিলোমিটার আসার পর আমার ছেলে বায়না ধরেছে ম্যাগি খাবে। তো এখানে এই যে সবাই আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। ইরাবতী দি হাই করে দাও। সবাই বসে রেস্ট নিচ্ছি আর বুবু ম্যাগি খাচ্ছে। তো আমরাও ম্যাগি খাচ্ছি। এই যে ম্যাগি চলে এসছে, ম্যাগি। তো ম্যাগি খেয়ে একটু ক্যালোরি বাড়িয়ে নিই, আরও 5 কিলোমিটার যেতে হবে। হিমালয়ে যাব আর ম্যাগি খাবো না, এটা তো হতেই পারে না। তো রাস্তায় ব্রেক নিয়ে চললো আমাদের ম্যাগি খাওয়া। তো আমরা রাম মন্দির পার করে ফেলেছি। রাম মন্দির পার করে এখন দেখো মুখটা কেমন করছে, একটা বাঁদর তৈরি হয়েছে, মহা দুষ্টু যাকে বলে। রাম মন্দির পার করে ফেলেছি। রাম মন্দির পার করে আমরা আরেকটু এগিয়ে এসেছি। এবার আর 1.5 কিলোমিটার চড়াই আছে, তারপরে রাস্তাটা ফ্ল্যাট। তো আর 1.5 কিলোমিটার একটু কষ্ট করে উঠতে হবে। মনের জোরটা কিন্তু অসম্ভব দরকার, কারণ রাস্তাটা কিন্তু টাফই, বেশ চড়াই, খাড়া চড়াই। কিন্তু যদি আরামসে বসে বসে একটু চকলেট, একটু চিনি, নুন, শরবত এগুলো খেতে খেতে যাওয়া যায় তো অসুবিধা হবে না। তবে একবারে চলার চেষ্টা করবেন না, তাহলে শ্বাস ফুলবে, শ্বাসকষ্ট হবে। একবারে বেশি দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা যখন কেদার করেছিলাম তখনও ওই একদিনে 22 কিলোমিটার গিয়েছিলাম, কিন্তু পুরোটাই ধীরে ধীরে বসে বসে একটু একটু করে খেয়ে তারপরে যাত্রা করেছি, কোনো অসুবিধা হয়নি। তো আশা করছি এটাও কমপ্লিট করে ফেলবো। জয় যমুনা মাতার জয়। যমুনাত্রী ট্রেকিংয়ে যাওয়ার সময় রাস্তায় বিচিত্র মানুষের সঙ্গে দেখা হয়।
পুরো ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকেই মানুষরা আসেন এই চারধাম করতে। ফলে বিচিত্র মানুষ, তাদের বিচিত্র ভাষা, বিচিত্র জীবনশৈলী সমস্তটা চোখের সামনে ফুটে ওঠে, যা দেখতে ভালোই লাগে। এই রকম খাড়া পাহাড় বেয়ে একদিকে যেমন উঠে যাচ্ছি, তার পাশাপাশি দেখছিলাম যে ঘোড়াওয়ালারা ঘোড়া নিয়ে নামছেন। এইখানটায় কিন্তু একটু সতর্ক থাকা প্রয়োজন। তো আমরা কিছুক্ষণের জন্য একটা রেস্ট নিচ্ছি। 3 কিলোমিটার মতন তো চলেই এসছি, আর 3 কিলোমিটার বাকি। তো একটা মিষ্টি রোদ, আর এই হলো রাস্তা। নিচে যমুনা নদী বয়ে যাচ্ছে, আর এখানে আমরা একটা চায়ের দোকানে বসে একটু চা, কফি, স্ন্যাক্স এগুলো খাচ্ছি। সবচেয়ে সুন্দর হচ্ছে এরকম মিষ্টি রোদে জাস্ট বসে থাকো আর মজা করো। যমুনা নদী ভারতবর্ষের পবিত্র নদীগুলির অন্যতম হল যমুনা নদী। যমুনা নদী সৃষ্টি হয়েছে কালিন্দী হিমবাহ বা কালিন্দী গ্লেশিয়ার থেকে, তাই যমুনা নদীর আরেক নাম কালিন্দী নদীও বটে। শ্রীকৃষ্ণ এবং রাধার লীলা এই যমুনার তীরে। তো 2 কিলোমিটারের মতন চলে এসেছি, আর 2.5 কিলোমিটার বাকি আছে। এখনো অব্দি তো কোনো কষ্টই হয়নি। তো একটু রেস্ট নিচ্ছি, আর চকলেট খেয়ে নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, তাতে এনার্জিটা ঠিকঠাক থাকবে। তো এখন বেশি সময়ই হয়নি, মাত্র সকাল 11:30 বাজে। আশা করছি 12:30টার মধ্যে করে পৌঁছে যাবো। এখন অব্দি শ্বাসকষ্ট তো হয়নি, কর্পূরের দরকারও হয়নি। শুনছি ওপরে নাকি কর্পূরের দরকার হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। যাক, ওপরে গেলে দেখা যাবে। হিন্দু ধর্মের মানুষদের কাছে, বিশেষত বৈষ্ণবদের কাছে এই যমুনা নদী অত্যন্ত পবিত্র নদী। মনে করা হয় যমরাজের ভাই এবং বোন হলো যমুনা। যমুনা নদীর উৎপত্তি যে কালিন্দী গ্লেশিয়ার থেকে, সেখান থেকে নেমে এসে যমুনা নদী উত্তরাখণ্ডের ওপর দিয়ে বেশ খানিকটা প্রবাহিত হয়ে তারপর সে দিল্লির দিকে রওনা দিয়েছে, এবং তারপর দিল্লির উপর দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদী এসে পড়েছে উত্তর ভারতে, এবং উত্তর ভারতের দীর্ঘ পথ পরিক্রমা করে এসে পৌঁছেছে প্রয়াগে। এই গেটের পর থেকেই হচ্ছে অ্যাকচুয়াল চড়াই, মানে খাড়া চড়াই চড়তে চলেছি ভগবানের নামে, যমুনা মাইয়াকে নামে। এবার খাড়া চড়াই চলবো। এই গেটটা অবধি কিন্তু খুব নর্মাল রাস্তা, ইজিলি আসতে পারেন এই গেট পর্যন্ত। এখানে একটি দ্বার নির্মাণ করা হয়েছে, যেটি যমুনা দ্বার বা জমদিয়ার নামে পরিচিত। সেখানে এখন এই গেটের পর থেকেই হচ্ছে অ্যাকচুয়াল চড়াই, মানে খাড়া চড়াই চড়তে চলেছি ভগবানের নামে, যমুনা মাইয়াকে নামে। এবার খাড়া চড়াই চলবো। এই গেটটা অবধি কিন্তু খুব নর্মাল রাস্তা, ইজিলি আসতে পারেন এই গেট পর্যন্ত। যমুনোত্রী 4 ধামের একটি অন্যতম ধাম। সবচেয়ে পশ্চিমে এই যমুনোত্রী। উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রার কালে প্রথমে এই যমুনোত্রী যাত্রা করা হয়, তারপর গঙ্গোত্রী, তারপর কেদারনাথ এবং শেষে বদ্রীনাথ। যমুনোত্রী যাওয়ার পথটি পূর্বে আরও দুর্গম ছিল, কিন্তু পরবর্তী সময় রাস্তা তৈরি করার জন্য এবং যমুনা ব্রিজ তৈরি করার জন্য অনেকটা সহজ হয়েছে। মোট 8 কিলোমিটারের দীর্ঘ ট্রেকিং পথ, এবং এই পথে চড়াই উতরাই খাড়া পাহাড় সমস্তটাই রয়েছে। চাইলে আপনারা হেঁটে এই ট্রেকিং করতেই পারেন, কিন্তু যদি মনে করেন যে হাঁটতে পারবেন না, সেক্ষেত্রে ঘোড়া রয়েছে। ঘোড়া কিন্তু 4 থেকে 5,000 টাকা নেয় যমুনাত্রী ওঠানোর জন্য, আবার নামানোর জন্য ওই একই ভাড়া। এছাড়া রয়েছে এইরকম ডুলি, যা 8 থেকে 12,000 টাকা নেয় মানুষের ওজনের উপর নির্ভর করে। ওজন বেশি হলে দাম বেশি, ওজন কম হলে দাম কম।
তবে শুধুমাত্র যে গুলি বা ঘোড়া নয়, এই রকম মানুষরাও কিন্তু হেঁটে চলেছেন। এই ভদ্রলোকের দুটি পাই অকেজো, কিন্তু তারপরেও ক্রাচ নিয়ে অসম্ভব মনের জোরে তিনি আমাদের সঙ্গে সঙ্গেই প্রায় যমুনাত্রী ট্রেক করলেন এবং যমুনাত্রীতে গিয়ে পৌঁছলেন। উনি পুরো 4 ধাম ট্রেক করার উদ্দেশ্য নিয়েই বেরিয়েছেন। ভাবতে খুব অবাক লাগে যে মানুষ তার শারীরিক প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে এইসব জায়গায়, এবং তারা নিজেদের ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের কাছে এতটাই শক্তিযুক্ত যে তাদের শারীরিক প্রতিকূলতা কিন্তু কোনো রকমই বাধা হয়ে আসে না। পথ দীর্ঘ, কিন্তু রাস্তা যেহেতু ভালো এবং কোথাও কোথাও চওড়া, ফলত যাতায়াতে খুব একটা অসুবিধে হয়নি। আর এই যে ঘোড়াওয়ালারা, এরা মূলত নেপালি। এরা এই 4 ধাম যাত্রার সময়ে নেপাল থেকে আসে। এই কমাস এরা এখানে এই ডুলি, ঘোড়া এইগুলো নিয়ে ওপরে ওঠে, নিচে নামে। এরা ভয়ঙ্কর পরিশ্রমী। ঘোড়া নিয়ে দিনে 2-3 বার পর্যন্ত এরা যমুনোত্রী ওঠে আবার নেমে যায়। তো অসম্ভব সাহসী ওরা। তো আমরা 6 কিলোমিটারের মধ্যে 3.5 কিলোমিটার চড়াই পার করে গেছি। এখন এই পুলটা খুব ইম্পর্টেন্ট এই যমুনাত্রী ট্রেকের জন্য, কারণ এই পুলটা পর্যন্ত রাস্তা মোটামুটি ফ্ল্যাট, কিছু কিছু চড়াই উতরাই আছে কিন্তু মোটামুটি ফ্ল্যাট। কিন্তু এই পুলটার পর থেকে বাকিটা হচ্ছে একদম খাড়া চড়াই, সোজা উপরে উঠে গেছে। তো এখন এই 2 কিলোমিটারই হচ্ছে চ্যালেঞ্জ। এই 2 কিলোমিটার খাড়া চড়াই আমাদেরকে উঠতে হবে, একদম খাড়া চড়াই। আর এখানে ওঠার সময় শ্বাসকষ্টও হতে পারে, তো তার জন্য নিজেদেরকে তৈরি রাখবেন, কোমর রাখবেন, পারলে অক্সিজেন ক্যানও একটা রাখতে পারেন। তো যাই হোক, আমরা এবার এই পুলটা পার করে ওই খাড়া চড়াইটা উঠবো। জয় মাতা যমুনাত্রী। ঠিক আমরা যমুনাত্রীর পথে এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আর সুন্দর শীতল একটা হাওয়া যা মন প্রাণ শান্ত করে দিচ্ছিল, সেটি ছুঁয়ে দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় অর্ধেক রাস্তা। এইখান থেকে একটা লোহার ব্রিজ রয়েছে, আর এখানে যমুনা নদী অনেকটাই পথের কাছাকাছি, তাই মানুষ নামছে। তো পুল পার করে আমরা চলে এসেছি, এখন চড়াই চড়ছি। পুল পার করে চড়াইটা চড়ছি, এবার একদম খাড়া চড়াই। তো একটু বসছি, একটু যাচ্ছি, এরকম করে উপরে অবধি যাব। এখনো 2.5 কিলোমিটার এবং পুরোটা মারাত্মক খাড়া চড়াই। তো এখনো অক্সিজেনের সমস্যা হয়নি, দেখা যায় কতদূর এভাবে যেতে পারি। তো দারুণ হচ্ছে ট্রিপটা, একদম মানে প্রাণ ফিরে পেয়েছি। নতুন করে বাঁচা যাকে বলে, লড়াই করে আর ট্রেকটা আমি শেষ করেই ছাড়বো। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। আসলে এটাই হলো ট্রেকিংয়ের মজা, যে এই রাস্তায় প্রচুর খাবারের দোকান রয়েছে, প্রচুর রকমের ফ্রুট জুস, ফল, ম্যাগি, ভাত, রুটি, কোনো রকম খাবারের অসুবিধে নেই। লোকাল মানুষজন এই রাস্তার দুপাশে পসরা সাজিয়ে বসে আছে, তাই আপনাদের যখন যেটা মনে হবে সেটা বসে খেতে পারেন, কিছুক্ষণ গল্পও করতে পারেন, তারপরে আবার এগিয়ে চলতে পারেন। তো আমরাও সেভাবে ধীরে ধীরে একটা হালকা চালে এগিয়ে যাচ্ছিলাম, এবং যাওয়ার পথে বিচিত্র মানুষের সঙ্গে আমাদের আলাপ হচ্ছিল। ভারতবর্ষের নানা স্থান থেকে তারা এসছেন এবং তাদের সঙ্গে তাদের জীবনের গল্পগুলোও শুনে নিচ্ছিলাম। আসলে আমার এই যাত্রাগুলো এত ভালো লাগে, শুধুমাত্র ধর্মীয় কারণে ভালো লাগে সেটা একদমই নয়, কারণ এখানে প্রকৃত ভারত দেখতে পাওয়া যায় এবং ভারতবর্ষের যে প্রকৃত রূপ সেটাও জানতে পারা যায়। নেপালি ঘোড়াওয়ালাদের সঙ্গে আলাপ করে বুঝতে পারলাম ওরা ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে ওদের জীবন কাটে। দুমুঠো শুধু ভাতের জোগাড়ও ওদের অধিকাংশ সময় হয় না, তাই পেটের দায়ে ওরা এত কষ্টসাধ্য কাজগুলো করে থাকে। তো এই যে সময়টা, এই সময়টাতেই কিন্তু ওদের রোজগার হয়, আর বাকি 6 মাস কিন্তু ওরা দেশে বসেই থাকে। তো প্রায় চলে এসেছি, আর 1.5 কিলোমিটার বাকি আছে, কিন্তু ভয়ানক চড়াই। ওই ব্রিজ পার করার পর থেকে ভয়ানক চড়াই, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কি চড়াই। তো
আমরা একটু বসছি, একটু রেস্ট নিচ্ছি, একটু যাচ্ছি, এভাবে উঠছি, পৌঁছে যাব। কিন্তু যারা একটু অসুস্থ মানুষ বা যাদের হার্টের সমস্যা আছে বা যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, আমি বলবো একদম আসবেন না, একদম আসবেন না। যে কোনো সময় যা কিছু হতে পারে। আমরা পারছি, আমাদের এখনো সেই সক্ষমতা আছে। তো বেশ টাফ, যমুনাত্রী বেশ ভয়ানক টাফ। দেখা যাক কতক্ষণে মন্দিরে পৌঁছাতে পারি, বাট অনেকটাই কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হচ্ছে। 3 কিলোমিটার যাওয়ার পর এই অংশে দেখুন অনেকটা ওপরে উঠে গেছে রাস্তা, আর অনেকটা নিচে যমুনা নদী। একসময় বাংলায় লেখা হয়েছিল মহাপ্রস্থানের পথে। সেই সময়ের পথ কত দুর্গম ছিল এই বই পড়লে তা জানা যায়। তখনকার সেই পথ এখন আর নেই। যাত্রাপথে মানুষের এখন আর তেমন মৃত্যুও হয় না। তখন কিন্তু মানুষ ধরেই নিত যে এই যাত্রায় বেরোলে আর ফিরে আসবে না। তো এই প্রকৃতি, অসাধারণ প্রকৃতি, একদিকে যেমন সুন্দর, অন্যদিকে তেমন কিন্তু ভয়ঙ্করও বটে। 3 কিলোমিটার চড়াই পার হওয়ার পর থেকেই শুরু হলো শ্বাসকষ্ট। অনেকেরই শ্বাসকষ্ট হতে লাগলো। তো অক্সিজেন সিলিন্ডারের জন্য বা অক্সিজেন ক্যানের জন্য এখানে মেডিকেল ক্যাম্প আছে। যদি কারোর মনে হয় যে একটু শরীর খারাপ হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গেই কিন্তু অক্সিজেন ক্যান নিয়ে নেবেন, কারণ রাস্তা ওপরের দিকে ক্রমাগত উঠে গেছে এবং যত ওপরে উঠবেন শ্বাসকষ্ট কিন্তু ততই বাড়বে। কেদারের সঙ্গে এই ট্রেকিংয়ের পার্থক্য হলো, কেদারের রাস্তাটা ছিল ফ্ল্যাট। ফ্ল্যাট মানে একটা পাহাড়ের গা বেয়ে বেয়েই আর একটা পাহাড়ের গা বেয়ে বেয়েই মাঝ বরাবর যাত্রা। কিন্তু এই পথ ছিল একদম পাহাড়ের নিচ থেকে পাহাড়ের মাথায় ওঠা, আবার নিচে নামা, আবার মাথায় ওঠা, একটার পর একটা পাহাড় পার করে আমরা এসে পৌঁছালাম। এটা হচ্ছে ভৈরব চটি। ভৈরব চটি আসলে বলা হয় যে অর্ধেক পথ পার করে আসা হয়ে গেল। এখানে বেশ কয়েকজন সাধু সন্ন্যাসী বসে আছেন, আর উত্তরাখণ্ডের ব্রাহ্মণ বসে আছেন, এবং তারা মানুষজন গেলে পুজো দিয়ে দিচ্ছেন এবং প্রসাদও দিচ্ছেন। তো ভৈরব চটিতে বেশ খানিকক্ষণ পার করে অসম্ভব চড়াই উতরে শেষ পর্যন্ত প্রায় 8 কিলোমিটার পার করে আমরা একদম যমুনাত্রীর শেষ প্রান্তে এসে পৌঁছালাম। এই যে দূর থেকে গ্লেশিয়ারটি দেখা যাচ্ছে, এটা যমুনোত্রীর একটা ধারা। যমুনোত্রীতে মোট 2টি ধারা আছে। একটা যমুনা মন্দিরের ঠিক পেছনের একটা ধারা, আর একটা যমুনা মন্দির থেকে সামনে এসে একটা ধারা। এই ধারাটি হলো সেই সামনের ধারা। এদিকে বিকেল হয়ে প্রায় সন্ধ্যা গড়াতে চলেছে, চতুর্দিকে আলো ঝাপসা হয়ে উঠেছে। তার মধ্যে এই অসম্ভব সুন্দর যমুনা নদীর ঝরে পড়ার দৃশ্য মন শান্ত করে দিল। তো আর কত দূর করতে করতে পথের ক্লান্তি শেষে পৌঁছে গেলাম যমুনাত্রী। ওই যে যমুনাত্রী গ্লেশিয়ার, পুরো গ্লেশিয়ারটা থেকে ভাঙছে, এইভাবে ভেঙে নদী হচ্ছে, আর ঠিক তার নিচেই হচ্ছে মন্দির। এখান থেকে আর 300 কিলোমিটার। তো সেই পথের ক্লান্তি মেখে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। এই হাসির মূল্য শুধু আমরাই জানি যারা এই ট্রেকটা করলাম। কি ভয়ানক ট্রেক! কেদারের ট্রেকটা অনেক বেশি সোজা ছিল, কারণ রাস্তাটা ফ্ল্যাট ছিল, আর এটা ছিল ভয়ঙ্কর চড়াই। পুরো 8 কিলোমিটার ভয়ঙ্কর চড়াই চড়লাম। এটা 6 নয়, এটা 8 কিলোমিটার। তো জীবনে কোনো কিছু চাইলে তার জন্য নিজেকে নিংড়ে সব কিছু দিয়ে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে হয়, সাফল্য আসবেই। ধন্যবাদ সবাইকে এই ট্রেকটা দেখার জন্য। এর পরের ভিডিওতে আমরা গঙ্গোত্রী মন্দির এবং আমাদের পুজো সমস্ত কিছু দেখাবো। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। প্রায় সারাটা দিন লেগে গেল আমাদের এই ট্রেকিং কমপ্লিট করতে, 8 কিলোমিটার চড়াই চড়তে।
কিন্তু সন্ধে ঘনানোর সঙ্গে সঙ্গে চারপাশটা যেন একদম মায়াবী পরিবেশ লাভ করলো। ওই যে দূরে দেখা যাচ্ছে কালিন্দী গ্লেশিয়ার, আর তার সামনে এই যমুনা নদীর একটা ধারা কি অপূর্বভাবে ঝরে পড়ছে নিচে। আর দূর থেকে এত মোহময়ী লাগছে দেখতে, এত মায়াবী লাগছে দেখতে, যেন এই জায়গাটি ছেড়ে পা এগোচ্ছেই আর না। এখান থেকে মন্দির মাত্র 500 মিটার, কিন্তু এই 500 মিটারই আমরা আর যেন যেতে পারছি না। মোহ আচ্ছন্নের মতন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পড়লাম। এইবার ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে যমুনাত্রী। যমুনাত্রীতে তখন আলো জ্বলে গেছে, অন্ধকার হয়ে এসছে। আর মন্দিরের ঠিক পেছনে ওই আরেকটি যমুনা নদীর ধারা সাদা সুতোর মতন নেমে এসছে যমুনা নদী যমুনাত্রী গা বেয়ে। তো দূর থেকে এই দুটি ধারাকে যতবার দেখছি ততবার আমি মোহ আচ্ছন্ন হয়ে পড়ছি। অপূর্ব সুন্দর এই দৃশ্য, আর তার সঙ্গে মায়াময় এই দৃশ্য। কেন জানি না আমার মধ্যে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়। আমি প্রকৃতির মাঝে যখনই যাই তখনই কেমন যেন ভাব বিহ্বল হয়ে যাই। আর এই রকম জায়গাগুলোতে আসলে সত্যি আমি একটা আধ্যাত্মিকতা অনুভব করি, একটা পজিটিভ ফিলিংস আমার মধ্যে ভীষণভাবে কাজ করে। তো তারপরে এই যমুনা মন্দির আর তার পাশের ছোট ছোট দুটো থাকার জায়গা, একটা হনুমান চট্টি আর একটা হচ্ছে যমুনা চটি, এই দুটোতেই আলো জ্বলে গেছে। এটা দেখতে দেখতে এগিয়ে গেলাম এই 500 মিটার। এখন যা সময় সন্ধে 7:30 বেজে গেছে, আমাদের পক্ষে আজকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তো আজকে আমরা যমুনাত্রীতেই থাকবো। এবং আমি না আসলে মনে মনে এটাই চাইছিলাম। সবাই চাইছিল যে দর্শন করে নিচে নেমে আসবে, কিন্তু আমি ভীষণভাবেই প্রথম থেকে চাইছিলাম যে একটা রাত আমি এই পবিত্র স্থানে কাটাবো। কেন জানি না আমার ভীষণ ইচ্ছে করছিল যে এই জায়গায় আমি একটা রাত অন্তত থাকবো। তো সত্যি আমাদের সৌভাগ্য যে সেই থাকার সুযোগ আমার হয়ে গেল। ওই যে দূরে যমুনা নদীর ধারা নেমে আসছে, জায়গাটা কিন্তু খুব বিপদ সংকুল, দুটো পাহাড়ের খাঁজের মাঝখানে এই মন্দিরটি। আর এখানে কিন্তু বেশ শ্বাসকষ্ট হয়, যদিও আমার হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছিল এবং আমাদের সকলেরই হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছিল, যার জন্য খুব একটা অসুস্থতা কারোর হয়নি। কিন্তু আমাদের সঙ্গে অক্সিজেন ক্যান ছিল, যারই একটু অসুবিধে হচ্ছিল সেই অক্সিজেন নিয়ে নিচ্ছিল। আর এই